আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা যে পর্যন্ত ছিলাম তারপর থেকে আজকে আমরা সলিউশন শুরু করছি। আমরা গত ক্লাসে এমসিকিউ পর্যন্ত সলভ করেছিলাম। তো আমরা আর এমসিকিউ এর 26 সলভ করেছিলাম, 27ও সলভ করেছিলাম, 28ও সলভ করেছিলাম, 29 থেকে আহ এটাও সলভ করেছিলাম। 30 প্রশ্নটি হলো, নিবন্ধ অনুসারে কোন বিজ্ঞাপনটির গ্রহণযোগ্যতা বেশি? তো 30 নাম্বার কোশ্চেন, তার মানে আমাদের কোশ্চেনের যদি নম্বর হিসেব করি তাহলে 5 নাম্বার কোশ্চেন। তাহলে আমরা প্যারা 5-এ চলে যাব। যদি 7টি প্যারা থাকে তাহলে প্যারা 5-এ এই কোশ্চেনের আনসার আছে। তো ফার্স্ট প্যারা গেল, সেকেন্ড প্যারা গেল, থার্ড প্যারা গেল, ফোর্থ, ফিফথ। এই প্যারায় এটা সত্য যে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সকলের মঙ্গলের জন্যই তাদের পণ্যগুলো আমাদের সামনে বিজ্ঞাপনের মাধ্যমে হাজির করছেন। আর এটাও ঠিক যে তারা আমাদেরকে সেই পণ্য মানে জিনিসগুলো কিনতে বাধ্য করছেন না। কোন পণ্যটি ব্যবহার করা হবে সেই সিদ্ধান্ত কিন্তু ক্রেতার নিজস্ব। তো আমরা দেখলাম এই প্যারায় ওই প্রশ্নের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। তার মানে এর আগের প্যারায় প্রশ্নের উত্তরটি, কোশ্চেনটি অবশ্যই মাথায় রাখতে হবে। কোশ্চেনটি ছিল যে নিবন্ধ অনুযায়ী কোন বিজ্ঞাপনটি নিবন্ধ অনুযায়ী কোন বিজ্ঞাপনটির গ্রহণযোগ্যতা বেশি। তো যে প্যারা আমরা পড়লাম সেই প্যারার সঙ্গে এখানে কোনো সংশ্লিষ্টতা নেই, তার মানে আগের প্যারায় আছে। যেহেতু আমরা গত ক্লাসে সলভ করেছিলাম এই জন্য আমাদের ধারাবাহিকতা মানে থাকবে না, এটাই স্বাভাবিক। তো এই প্যারাতে আছে, একদিকে বিজ্ঞাপন যেমন মানুষের খাবার স্যালাইন বানানোর উপায় শিখে অনেক জীবন বাঁচাতে সাহায্য করছে, আবার অন্যদিকে গৃহিণীর রান্নার প্রশংসায় যখন সবাই পঞ্চমুখ, তখন রাঁধুনির রান্নার হাত যশের কৃতিত্ব মানে কাজ এড়িয়ে বলা হচ্ছে রান্নার আসল জাদু যে তেল ব্যবহার করা হয়েছে তাতেই। সত্যি কি তাই? বিজ্ঞাপনের সব প্রচারই কি নির্দ্বিধায় নির্দ্বিধায় মানে সংশয়হীন বা সন্দেহ ছাড়া বিশ্বাস করার মতো? কোনো বিশেষ পানীয় পান করলেই কি দেহে বাঘের মতো শক্তি ভর করে? বুদ্ধি বর্ধনে ভিটামিন আর মিনারেলের সংমিশ্রণে তৈরি করা উপাদান দুধে গুলিয়ে পান করলে পরীক্ষায় ভালো করা যায়? ত্বকের রং বদলে ফর্সা করে তুলতে যে প্রসাধনীগুলোর কথা বলা হয়, প্রসাধনী মানে জিনিসপত্র, পণ্যদ্রব্য, তা কি আদৌ সেরকম কার্যকরী? তাহলে এখানে যতগুলো বিজ্ঞাপন আমরা দেখতে পেলাম সবচাইতে ফলপ্রসূ বিজ্ঞাপন হলো প্রথমটা, অর্থাৎ আহ খাওয়ার স্যালাইন বানানোর উপায় শিখিয়ে অনেক জীবন বাঁচাতে সাহায্য করছে। এইটাই হলো ফলপ্রসূ বিজ্ঞাপন, ঠিক আছে। আমাদের কোশ্চেনটা ছিল সবচেয়ে ফলপ্রসূ বিজ্ঞাপন কোনটি। তো আমরা ফলপ্রসূ বিজ্ঞাপন আমরা পেয়ে গেলাম। এরপর আমরা অপশনে গিয়ে দেখব যে ওখানে অপশনগুলোর মধ্যে এইটা কোনটাতে আছে। তো আমরা কোশ্চেনের অপশনগুলোর মধ্যে এতে আছে ত্বকের রং পরিবর্তনে প্রসাধনী ব্যবহার, খাওয়া স্যালাইন তৈরির নিয়মাবলী। তাহলে বিতে আমরা বীর এই বক্সে টিক দিব, ঠিক আছে। আমরা বীর এই বক্সে টিক দিব। এরপর 31 এর কোশ্চেন হলো, সঠিক পণ্যটি বেছে নিতে ক্রেতাদের বিশেষ কি খেয়াল রাখা উচিত? এখানে অপশনগুলো থেকে প্রথমে আছে দেখো, তোমার বিজ্ঞাপনের বক্তব্যকে আমলে নেওয়া, মানে একটা পণ্য বা একটা দ্রব্য বেছে নিতে যারা ক্রেতা, যারা বায়ার, তাদের কোনটা খেয়াল রাখতে হবে। তো কোশ্চেনের সাথে মিলিয়ে যদি আমরা বিজ্ঞাপনের বক্তব্যকে আমলে নেওয়া, তাহলে মেলে না। কেবলমাত্র পরিচিত প্রতিষ্ঠানের পণ্য ব্যবহার করা,
কোশ্চেনের সাথে এটাও মেলে না। বিজ্ঞাপনের প্রচার সংখ্যার উপর নির্ভর করে, এটাও মেলে না। পণ্যটির কার্যকারিতা যাচাই করা, তাহলে ডিটাই মেলে। তো আমরা ডিটা উত্তর কিনা এটা আমরা কম্প্রিহেনশনে গিয়ে দেখব। তাহলে যারা ক্রেতা তাদের কোনটা খেয়াল রেখে জিনিস কিনতে হবে, এইটা হলো প্রশ্ন। ঠিক আছে। তো আমরা যেটা ঠিক করেছি সেটা হলো পণ্যটির কার্যকারিতা যাচাই করা। তো আমরা গিয়ে দেখি আমাদের লাস্ট প্যারার আগের প্যারা আর কি। সকালে তোমার দেখো, একদিকে বিজ্ঞাপনের যেমন এটা হয়ে গেছে, এটা সত্য যে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সকলের মঙ্গলের জন্যই তাদের পণ্যগুলো সামনে বিজ্ঞাপনের মাধ্যমে হাজির করছেন। আর এটাও ঠিক যে তারা তাদেরকে আমাদেরকে সেই পণ্য কিনতে বাধ্য করছেন না। কোন পণ্যটি ব্যবহার করা হবে সেই সিদ্ধান্ত ক্রেতার নিজস্ব, মানে নিজের পণ্য নির্বাচন, অর্থাৎ জিনিস ঠিক করার জন্য সতর্ক হতে হবে, সচেতন হতে হবে ক্রেতাকেই। এই তো আমরা উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে। তাহলে নামি দামি কোম্পানির কিংবা বহুল সংখ্যক চটকদার, চটকদার মানে যারা বাজিকর আর মূল্য হ্রাসের বিজ্ঞাপনে না ভুলে বিশেষ করে পণ্য যাচাই করে তবেই সেটি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তাহলে পেয়ে গেলাম, এটাই হলো উত্তর, যে পণ্য যাচাই করেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে পণ্যটি কেনার। তাহলে আমরা যে ডি ঠিক করেছিলাম ওটাই সঠিক উত্তর। আর ডি ছিল হলো পণ্যটির কার্যকারিতা যাচাই করা, এটাই হলো সঠিক উত্তর। তাহলে এটা আমরা দেখলাম, এখানে ডি হবে উত্তর। হ্যাঁ, এবার লাস্ট কোশ্চেন, যে বিজ্ঞাপনের আস্থা বাড়াতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে কিভাবে এগিয়ে আসতে হবে। দেখো, বিজ্ঞাপনের আস্থা বাড়াতে অর্থাৎ বিজ্ঞাপনের প্রতি আমাদের আস্থা বাড়াতে যারা বিজ্ঞাপন তৈরি করছে এই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করতে পারে। তো পণ্যের বাস্তব দিকগুলো উপস্থাপন করতে হবে। এটা হয়, এটার সাথে কোশ্চেন মেলে। বা পণ্যের বাস্তব দিকগুলো উপস্থাপন করতে হবে, মানে যেটা পণ্যের যে কার্যকারিতা আছে সেটাই উপস্থাপন করতে হবে। ইন্টারনেট নির্ভর প্রচারণা চালাতে হবে। এটা এটা করে তোমার যারা ক্রেতা তাদের আস্থা অর্জন করা যায় না। এরপরে ক্রেতাদের পণ্য উম, পণ্যের জন্য বাড়তি ছাড় দিতে হবে না, এটার জন্য পণ্যের জন্য বাড়তি ছাড় দিতে হবে, এটার জন্য আমার দৃষ্টিতে তোমার ক্রেতাদের মানে আস্থা অর্জন করা যাবে না। ক্রেতাদের অনুভূতি নাড়া দেওয়ার চেষ্টা করতে হবে, এটা হলো ক্রেতাদের হবে। হ্যাঁ, ক্রেতাদের অনুভূতিতে নাড়া দেওয়ার চেষ্টা করতে হবে না, এটাও হবে না। তাহলে আমার দৃষ্টিতে এ হবে। এখন আমরা কম্প্রিহেনশনে চলে যাবো। ঠিক আছে। তো কম্প্রিহেনশনে গিয়ে দেখি আমরা কি আছে। লাস্ট প্যারা অবশ্যই, কারণ এটা তো আমাদের লাস্ট কোশ্চেন। তো লাস্ট প্যারার কিছু অংশ আমরা পড়ে ফেলেছি। হ্যাঁ, এই পর্যন্ত পড়ে ফেলেছি, এই পর্যন্ত। এরপরে ব্যবসা প্রতিষ্ঠান, বিজ্ঞাপন নির্মাতা মানে যারা বিজ্ঞাপন তৈরি করে ও প্রচার কর্মকর্তাদেরকেও একটু সচেতন হতে হবে। সচেতন হয়ে বিজ্ঞাপনের অতিরঞ্জিত কাল্পনিক দিক এড়িয়ে বাস্তব দিকগুলোকে উপস্থাপন করে মানুষের আস্থা অর্জন করতে হবে। আমরা তাহলে পেয়ে গেলাম, দেখো, বাস্তব দিকগুলোকে উপস্থাপন করতে হবে, করে মানুষের আস্থা অর্জন করতে হবে। তাহলে আমরা পেয়ে গেছি। তাহলে বিজ্ঞাপন হবে খুব নির্ভরযোগ্য, বিজ্ঞের বাণীর মতো, অর্থাৎ অভিজ্ঞের বাণীর মতো কাছের আর আপন। তাহলে লাস্ট কোশ্চেন আমরা যেটা অনুমান করেছিলাম সেটাই, যে বাস্তব দিকগুলো, পণ্যের বাস্তব দিকগুলো উপস্থাপন করতে হবে, অর্থাৎ এখানে উত্তর হবে তোমার এ। তাহলে এর বক্স আমরা ঠিক দিয়ে দিব। এখন আমরা চলে যাচ্ছি কোশ্চেন আনসারে। কোশ্চেন আনসার কিভাবে করতে হয়, এখানেও আমরা ডাউন টু টপ সিস্টেমে আমরা সলভ করব। প্রথম কোশ্চেন, এথেন্স থেকে স্যান্ডোরিনি বিমান যাত্রা লেখকের কি কি অভিজ্ঞতা হয়েছিল। দেখো, প্রথম এথেন্স থেকে স্যান্ডোরিনি বিমান যাত্রা লেখকের অভিজ্ঞতা। তো আমরা লেখকের অভিজ্ঞতা, তো অভিজ্ঞতা মানে কি কি নতুন দেখেছিল, আমরা প্রথম প্যারা এর উত্তর খুঁজবো। দেখো, প্রথম প্যারায় তো কি কি অভিজ্ঞতা।
প্রথম বাক্য দেখো, এথেন্স বিমানবন্দর থেকে মাঝরাতে গ্রিসের স্যান্ডোরিনি দ্বীপের, এখানে স্যান্তরিনি লেখা হয়ে গেছে, স্যান্তরিনি দ্বীপের উদ্দেশ্যে আমাদের বিমান যাত্রা। হুম। এখানে কিন্তু উত্তর নেই, কারণ প্রথম বাক্যে যাত্রার কথা বলা হয়েছে, অভিজ্ঞতা নেই। যাত্রীতে একেবারে ঠাসা বিমানটি, ঠাসা মানে পরিপূর্ণ, তাহলে একটা অভিজ্ঞতা পেলাম। তো এখানে আমরা আন্ডারলাইন করে এক দিব। হাতের সব লাগেজ মাথার উপরে হোল্ডারে রাখতে বিমানবালার যাত্রীদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল। এই পরেরটা আন্ডারলাইন করে আমরা টু দিব। আর লেখার সময় এটা লিখবো, এভাবে নিজের মতো করে লিখবো যে লাগেজগুলো হোল্ডারে রাখতে যাত্রীদের কষ্ট হচ্ছিল। এই দুইটা গেল। তাতে আকাশে ডানা মেলতে বিমানে একটু দেরিও হলো, ডানা মেলতে বলতে উঠতে। তাহলে আহ বিমানটি আকাশে উঠতে দেরি হয়েছিল। মাত্র 1 ঘন্টার ভ্রমণ, তাহলে 3 নম্বর ওটা, যে আকাশে ডানা মেলতে দেরি হয়েছিল, অর্থাৎ বিমানটি ছাড়তে দেরি হয়েছিল। এটা হলো 3 নম্বর। মাত্র 1 ঘন্টার ভ্রমণ, মিনিট পয়েন্টসে যেতেই বিমানটি হঠাৎ করে ভীষণভাবে দুলতে লাগলো, তাহলে এটা আরেকটি অভিজ্ঞতা। 50 মিনিট পরেই বিমানটি সজোরে দুলতে থাকে। 4 নম্বর, মনে হচ্ছিল পাখা দুটো ভেঙে পড়ে যাবে। পাইলটের ঘোষণা থেকে জানা গেল আমরা একটি ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। তাহলে 5 নম্বর হবে বিমানটি একটি ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছিল। এই আমি 5টা বললাম, তোমরা 4টি লিখবে আমি যেভাবে বলে দিচ্ছি সেভাবে। উত্তর লেখার ক্ষেত্রে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এটা একটা অনুসরণ করা যায়। তারপরে এরপর, তারপর, তাছাড়া এটাও অনুসরণ করা যায়। আর এখন যেভাবে বললাম এভাবেও তোমরা লিখতে পারো। যাই হোক, একটু দেরিতে হলেও বিমানটি নিরাপদে, নিরাপদে মানে বিপদহীনভাবে ভূমি স্পর্শ করলো। তো এই প্যারায় আর কোনো প্রশ্নের উত্তর নাই। আমরা এবার সেকেন্ড প্যারায় চলে যাব, তার আগে কোশ্চেনটা পড়ে আসি। তো এইভাবে আন্ডারলাইন করে নিয়ে তারপর আমরা লেখা শুরু করব, ঠিক আছে? তাহলে দ্রুত হবে। দ্বিতীয় কোশ্চেন, তোমার লেখক স্যান্টোরিনি। আহ, লেখক স্যান্টোরিনি বিমানবন্দরের যে বর্ণনা দিয়েছেন তার 4টি লেখা। এবার বিমানবন্দরের বর্ণনা, তাহলে অবশ্যই আমাদেরকে দ্বিতীয় প্যারায় যেতে হবে। হুম। দেখো বিমানবন্দরের বর্ণনা। স্যান্তরিনি বিমানবন্দরে নেমেই খুব হতাশ হলাম। এটা উত্তর নয়, প্রথম বাক্যে উত্তর নেই। এত প্রসিদ্ধ মানে বিখ্যাত একটি পর্যটন দ্বীপ মানে ভ্রমণ দ্বীপের বিমানবন্দরটি বেশ ছোট। ছোট, তাহলে এই একটা পেলাম, এটা আমরা আন্ডারলাইন করে এক লিখে রাখবো। বিমানবন্দরটি ছিল খুবই ছোট। এরপর দেখো, এতে কিছু সাধারণ সুযোগ সুবিধার অভাব ছিল। তো দুই, দুই এটা আন্ডারলাইন করে দুই লিখবো। এরপরে লেখার সময় লিখবো এভাবে যে এই বিমানবন্দরে সাধারণ সুযোগ সুবিধার অভাব ছিল। এরপর বিমান থেকে নেমে হাত লাগেজ নিয়ে সিঁড়ি বেয়ে মালপত্র সংগ্রহ করার জন্য উপরে উঠতে হলো। তো দেখো এরপরে এইটা আরেকটা অভিজ্ঞতা, যে বিমান থেকে নিয়ে নেমে আহ, তোমার হাত লাগেজ নিয়েই উপরে উঠে মালপত্র সংগ্রহ করতে হলো। এরপরে কোনো লিফট বা চলন্ত সিঁড়ি দৃশ্যমান হলো না, ঠিক আছে? ওই মালপত্র সংগ্রহ করার জন্য যে উপরে উঠতে হয়েছিল সেখানে কোনো চলন্ত সিঁড়ি ছিল না, এটা 4 নম্বর। দৃশ্যমান হলো না মানে দেখা গেল না। এরপরে সামনেবিহীন একটি কাঠের দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিমানবন্দরের ভিতরে ঢুকলাম। আহ একটু আগে ঝড় বৃষ্টির কারণে কাঠের পথটিও পিচ্ছিল হওয়ায় বেশ ভয় লাগছিল। তো এখানে আরেকটা আছে, এটা আমাদের দরকার নেই, 4টা লিখলেই আমাদের হয়ে যাবে। এরপরের কোশ্চেন দেখো, 33 গেল, এরপরে 34 গেল, 35। আমরা নাম্বার দিয়ে কিন্তু লিখবো। স্যান্টোরিনিতে লেখকের হোটেল সম্পর্কে 4টি বিষয় লেখো। হোটেল সম্পর্কে লেখক কি বর্ণনা দিয়েছেন? তো হোটেলের বর্ণনা পরের প্যারা, ঠিক আছে? ফার্স্ট প্যারায় 33 কোশ্চেন, সেকেন্ড প্যারায় 34 কোশ্চেন, 35 কোশ্চেন। হোটেলে পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে গেল। তো এটা হোটেলের বর্ণনা না, এখান থেকে সমুদ্র থেকে 300 মিটারের বেশি উচ্চতায় পাহাড়ের ঢালে নির্মিত হোটেলটি। তাহলে এটা আমরা 35 লিখে আন্ডারলাইন করে 1 লিখবো, অর্থাৎ এক। এটা হলো দেখো, আহ, হোটেলটি সমুদ্র সমতল থেকে 300 মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত ছিল। এই একটা 35-এর 1। রাতে আলো আঁধারিতে হোটেলের পাশে ছোট সুইমিং পুলে চাঁদের প্রতিবিম্ব এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে।
তাহলে এটা আরেকটা হতে পারে। না, এটা হলো 35-2। তো লিখবো কিভাবে, যে হোটেলের পাশে একটি চমৎকার সুইমিং পুল ছিল, যেটা খুবই আকর্ষণীয় লাগছিল চাঁদের আলোতে। এরপরে দেখো, হোটেলের বারান্দা থেকে একটি আঁকাবাঁকা পথ পাহাড়ের ঢাল ঘেঁষে নেমে গেছে। এরপর এখানে আরেকটা কন্টেন্ট, সেটা হলো হোটেল থেকে একটি পথ সোজাসুজি সমুদ্রের অভিমুখে চলে গেছে। এটা হলো 3 নাম্বার। এরপরে দেখো, মোটামুটি 500 মিটার দূরে সমুদ্রের অভিমুখে। আর এখানে আরেকটা কন্টেন্ট হবে যে হোটেল থেকে 500 মিটারের মধ্যেই সমুদ্রের অবস্থান ছিল। ঠিক আছে, এই হলো হোটেলটির বর্ণনা। এরপরের প্রশ্ন, এবার এখানে আমরা একটা টিক দিয়ে রাখবো। এখানে একটা টিক দিয়ে রাখবো, এভাবে টিক দিয়ে রাখবো এই জন্য যে 35-এর কোশ্চেনের আনসার এখানে শেষ হয়েছে। ঠিক আছে, 35-এর কোশ্চেনের আনসার এখানে শেষ হয়েছে, এই জন্য আমরা অবশ্যই টিক দিয়ে রাখবো। তা না হলে কি হবে, আমরা হারিয়ে ফেলবো যে কোথায় কোন কোশ্চেনের আনসার কোন পর্যন্ত হচ্ছে, এটা আমরা হারিয়ে ফেলবো। ঠিক আছে, এরপরে দেখো পরের কোশ্চেন, 36 নম্বর কোশ্চেন। 36 নম্বর কোশ্চেনে আছে যে স্যান্টোরিনি, হ্যাঁ, স্যান্তোরিনি স্যান্তোরিনি দ্বীপের আহ স্যান্তোরিনি দ্বীপের ভৌগোলিক অবস্থান সম্পর্কে দুটি এবং এর ইতিহাস সম্পর্কে দুটি বিষয় লিখো। ভৌগোলিক অবস্থান মানে কোথায় অবস্থিত, এটা বিষয়, এই বিষয় আর কি। তো আমরা 36-এর আনসার ওই 35 যেখানে শেষ হয়েছিল ওর পরের থেকে খুঁজবো। এখানে শেষ হয়েছিল এই যে 500 মিটার দূরে, হ্যাঁ। হ্যাঁ। একটু গুছিয়ে নিয়ে নিজেকে বিছানায় এলিয়ে দিয়ে হোটেলের কামরায় রাখা একটি ভ্রমণ নির্দেশিকায় স্যান্তরিনি দ্বীপের ইতিহাস পড়ছিলাম। এখানে কোশ্চেনটা হলো স্যান্তরিনি দ্বীপের ইতিহাস সম্পর্কে দুটি আর ভৌগোলিক অবস্থান সম্পর্কে দুটি। তো ভৌগোলিক অবস্থান দেখো, ইতিহাস গ্রিসের মূল ভূখণ্ড থেকে 200 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত, একটা পেলাম। তাহলে এই স্যান্তরিনি দ্বীপটি গ্রিসের মূল ভূখণ্ড থেকে 200 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। এরপর 2 নাম্বার, দেখো ভৌগোলিক অবস্থান, এই দ্বীপটি নীল এজিয়ান সাগরের মধ্যে অবস্থিত। দ্বীপটি কোথায় অবস্থিত? এজিয়ান সাগরের, নীল এজিয়ান সাগরের মধ্যে। এই হলো দুটি ভৌগোলিক অবস্থান। এরপর ইতিহাস সম্পর্কে দুটি তথ্য। স্যান্তোরিনি নামের উদ্ভব হয়েছে প্যারিসাগ্রামের পুরাতন গির্জা আহ, সান্টা ইরিনি অনুসারে। ঠিক আছে, তাহলে একটা পেলাম ইতিহাস, যে স্যান্তোরিনির নাম হয়েছে একটি গির্জার নাম অনুসারে। ঠিক আছে, এরপরে তার আগের নাম ছিল ক্যালিস্তে। এরপরে ওই স্যান্তোরিনির আগের নাম ছিল ক্যালিস্তে। এই দুইটা পেলাম, আর দরকার নেই। যার অর্থ হলো সবচেয়ে সুন্দর। পরে এটাকে বলা হতো স্ট্রঙ্গাইল বা ফিরা। ঊনবিংশ শতাব্দীতে, ঊনবিংশ মানে 19 সেঞ্চুরিতে সরকারিভাবে পুরো দ্বীপ এবং এর প্রধান শহরের নাম ফিরা রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও স্যান্তোরিনি নামে বেশি প্রসিদ্ধ। প্রসিদ্ধ মানে বিখ্যাত বা সুপরিচিত। এরপরে দেখো 36-এর পরে 37-এ চলে যাচ্ছে। 37-এর কোশ্চেন হলো যে স্যান্তোরিনির রাজধানী ফিরা সম্বন্ধে কি কি তথ্য দেওয়া হয়েছে। তাহলে রাজধানী সম্পর্কে কি কি তথ্য দেওয়া হয়েছে, ফিরা, ফিরা সম্পর্কে। তাহলে আমরা এর পরের প্যারায় চলে যাব, ফিরা সম্পর্কে। দেখো, সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে আমরা হোটেলের কাছাকাছি সাগর পাড়ে সময় কাটালাম। এটা ফিরার বর্ণনা। বিকেলে আমরা সবাই একটা বাস নিয়ে স্যান্তরিনি রাজধানী থিরা, না যাকে স্থানীয় ফিরা বলে, তার উদ্দেশ্যে রওনা হলাম। এই তো। এবার এর পরের থেকে উত্তর, স্যান্তরিনির পশ্চিম ধারে এজিয়ান সাগরের কূল ঘেঁষে 200 মিটার উঁচুতে অবস্থিত। তাহলে ফিরা সম্পর্কে প্রথম তথ্য পেলাম যে পশ্চিম ধারে, স্যান্তরিনির পশ্চিম ধারে এজিয়ান সাগরের কূলে 200 মিটার উঁচুতে অবস্থিত। এরপরে দেখো, কালো আগ্নেয়শিলার পাহাড় কন্ডেরার উপর ফিরা শহর। আরেকটি তথ্য পেলাম, ফিরা শহরটি আগ্নেয়শিলার পাহাড় কন্ডেরার উপর অবস্থিত। দুইটা। বাড়িগুলো সাদা রঙের। এরপরে এরপর আরেকটা তথ্য পেলাম, এখানকার বাড়িগুলো সাদা রঙের। এই ফিরা শহরের বাড়িগুলো সাদা রঙের। দূর থেকে দেখে মনে হয় কালো পাহাড়ের উপর এক ঝাঁক সাদা রাজহাঁস বসে আছে। আরেকটা পেলাম যে দূর থেকে এই দ্বীপটিকে দেখতে মনে হয় যেন পাহাড়ের উপর, কালো পাহাড়ের উপর এক ঝাঁক সাদা রাজহাঁস।
এরপরে এর মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে অনেকগুলো নীল গম্বুজের গির্জা। এখানকার অধিবাসীদের ভাষ্য অনুযায়ী, মানে কথা অনুযায়ী, ফিরাতে মানুষের চেয়ে গির্জা বেশি। এটাও হতে পারে ফিরার একটি বর্ণনা, যেখানে মানুষের চেয়ে গির্জা বেশি। পাহাড়ের ঢাল বেয়ে শহরে এক প্রান্ত থেকে, মানে এক প্রান্ত মানে কুল, এক কুল বা এক পাড় থেকে আরেক প্রান্তে চলে গেলে লম্বা রাস্তা, রাস্তার দুই পাশে হরেক রকমের দোকান সহ রয়েছে অসংখ্য খাবারের দোকান। তাহলে আমরা ফিরার বর্ণনা পেয়ে গেলাম। এরপরে লাস্ট কোশ্চেন। হুম লাস্ট কোশ্চেন হলো যে পঞ্চমশের অনুসারে লেখককে কোন কোন জিনিস মুগ্ধ করেছে? কোন কোন জিনিস লেখককে মুগ্ধ করেছিল? দেখো লাস্ট কোশ্চেন, লেখককে মুগ্ধ করেছে কোন কোন জিনিস? পাহাড়ের এই গ্রাম। এরপর আমরা মেঘালছড়ি নামে আরেকটি গ্রামে নয়নাভিরাম বিচিত্র সব বর্ণিল বোগেনভিলিয়ার গাছের সারির মাঝখানে দিয়ে এগিয়ে এগিয়ে চললাম। তাহলে লেখককে মুগ্ধ করেছিল বর্ণিল বোগেনভিলিয়ার গাছের সারি। ঠিক আছে, এই একটা মুগ্ধ করেছিল। প্রধান এর প্রধান সড়কটির দুপাশে রয়েছে ঐতিহাসিক রাজকীয় ভবন। তাহলে তাকে আরেকটি জিনিস মুগ্ধ করেছিল, রাস্তার দুপাশের রাজকীয় ভবন, বিশাল দুর্গ আর জলদস্যুদের গুহা। ঠিক আছে। আরেকটা তাকে মুগ্ধ করেছিল, সেটা হলো পাহাড়ের চূড়ায় বসে সাগরের বুকে রোমাঞ্চকর সূর্যাস্ত দেখা। তাকে বেশ তোমার মুগ্ধ করেছিল। আর এর আগে আরেকটি আছে, সেটা হলো মেঘালছড়ি গ্রামটিও লেখককে মুগ্ধ করেছিল। এই চারটি জিনিস লেখককে মুগ্ধ করেছিল। এরপরে আমাদের ওয়ার্ড মিনিং আছে। ওয়ার্ড মিনিং সাধারণত কিভাবে সলভ করতে হয়? ওয়ার্ড মিনিং টেক্সট পড়ে বুঝতে হয়। টেক্সটের মধ্যে আমাদেরকে মানে অনুমান করে একটি দুইটি শব্দের মধ্যে লেখা উচিত। কখনো চারটি শব্দের উপরে যাওয়া উচিত না মিনিং লিখতে গেলে। মিনিং সকল সময় একটা লিখতে হবে, একাধিক মিনিং লেখা যাবে না। নিরাপদে, নিরাপদে মানে হলো নিশ্চিন্তে, হ্যাঁ, বা বিপদহীন ভাবে, হ্যাঁ, বিপদ মুক্ত ভাবে। তো আমরা বিপদহীন ভাবে লিখলাম নিরাপদ। দৃশ্যমান মানে হলো প্রতীয়মান, মানে যেটা দেখা যায় এটাকে বলে দৃশ্যমান বা প্রতীয়মান। প্রসিদ্ধ মানে হলো বিখ্যাত, বিখ্যাত বা সবাই চেনে এমন। এরপর প্রান্ত, প্রান্ত মানে পাড় বা কুল। নয়নাভিরাম মানে হলো মনোমুগ্ধকর। ঠিক আছে, মনোমুগ্ধকর, এটা হলো নয়নাভিরাম। তো আমাদের এই সেটটা শেষ হলো, আর একটা শেষ এখন, সেট এখন শুরু করি, যতটুকু পারি আমরা করলাম। পরে এই বাকি অংশটা পরের ক্লাসে করলাম, ঠিক আছে? এটা ছিল আমাদের সেট এ। এই সলিউশনটা ছিল কিসের বলো তো? সেট এ। এরপর আমরা চলে যাব সেট বি তে। মক ওয়ানের পেপার টু সেট বি, ঠিক আছে? ওয়ানের পেপার টু, ওয়ানের পেপার টু সেট বি। হ্যাঁ, সেট বিতে আমরা প্রথমেই সন্ধিতে চলে যাব, সেট বির সন্ধিতে। তারপরে একটু লিখে দিই সলিউশন আর কি। প্রথমে সন্ধি আছে। দেখো প্রথম সন্ধি হলো আহ অতীত। তো অতীত প্লাসের আগে দীর্ঘই, পরে প্লাসের আগে রস্বই, পরে রস্বই। তো রস্বই বা দীর্ঘের মধ্যে সন্ধি হলে দীর্ঘই হয়, ঠিক আছে? এই জন্য আমরা এটা লিখবো অতীত, তয় দীর্ঘই তো অতীত। ঠিক আছে। প্লাসের আগে রস্বই বা দীর্ঘই, প্লাসের পরে রস্বই বা দীর্ঘই হলে দীর্ঘই হয়, অতীত। এরপরে ক্ষুধা প্লাস ঋত। প্লাসের পরে যদি রি থাকে তাহলে আমরা পরের লিটারের উপরে আমরা রি দিয়ে দিব শুধু, ঠিক আছে? দেখো তয়ের উপরে রি দিয়েছে, ক্ষুধার্ত। শুধু রিটা রেফ হয়ে গেছে। এরপরে বি, বি প্লাস অবস্থা, রসিকার থাকলে জফলা হয়, এই জন্য দেখো বয় জফলা। আর অবস্থাটা যুক্ত করে দিলাম, দেখো বিযোগ অবস্থা ব্যবস্থা। এই রুলসের অন্য কোনো শব্দ আসলে আমাদেরকে এভাবেই সমাধান করতে হবে।
পর প্লাস উপকার, প্লাসের পরে যদি উ থাকে তাহলে এই উটা সন্ধিতে কম্বিনেশনে ওকার হয়ে যায়, তার মানে এটা হবে পরোপকার। ঠিক আছে। এরপরে দেখো নি প্লাস চয়, বিসর্গ সন্ধি চয়ের সাথে যুক্ত হলে, বিসর্গ চয়ের সাথে যুক্ত হলে তালবস্য হয়ে যায়। ঠিক আছে, এই জন্য হবে হলো নিশ্চয়। ঠিক আছে, দেখো নিশ্চয়। এরপরে আমাদের বাগধারা। বাগধারার প্রথমে আছে বগধার্মিক। বগধার্মিক মানে হলো ভণ্ড। বগধার্মিক মানে হলো ভণ্ড। ঠিক আছে, ভণ্ড। এরপরে ভণ্ড, বগধার্মিক মানে হলো ভণ্ড। এরপরে সাত পাঁচ মানে হলো পুরোপুরি, সম্পূর্ণ আর কি। হ্যাঁ, সাত পাঁচ ভেবে কাজ করি আমরা। টনক নড়া মানে হলো সচেতন হওয়া। ঠিক আছে, সচেতন হওয়া, এটাকে বলে টনক নড়া। আর পাকা ধানে মই মানে হলো ক্ষতি করা, আমরা একটা লিখলাম সর্বনাশ করা। হ্যাঁ, পাকা ধানে মই দেওয়া মানে হলো সর্বনাশ করা, এটা হলো পাকা ধানে মই দেওয়া। 10 লাটে একের বোঝা মানে 10 জনের জন্য যেটা তোমার উপকারের। হ্যাঁ, 10 লাখ একের বোঝা মানে 10 জনের কাজ একজনের জন্য কষ্টকর। হ্যাঁ, 10 মানে অনেকের কাজ, অনেকের কাজ একজনের জন্য, একজনের জন্য কষ্টকর, কষ্টকর। এরপরে দেখো নাচতে না জানলে উঠান বাঁকা মানে নিজের অযোগ্যতার দোষ অন্যকে দেওয়া। ঠিক আছে, এক কথায় নিজের দোষ অন্যকে দেওয়া, এটাকে নাচতে না জানলে উঠান বাঁকা। উলুবনে মুক্তা ছড়ানো মানে অপাত্রে মূল্যবান জিনিস রাখা। ঠিক আছে, অপাত্রে বা অস্থানে। হ্যাঁ, অপাত্রে মূল্যবান জিনিস রাখা। ঠিক আছে, মূল্যবান জিনিস রাখা, এটাকে বলে লুবনে মুক্তা ছড়ানো। আর মশা মারতে কামান দেখা, সামান্য কাজে বৃহৎ আয়োজন। হ্যাঁ, সামান্য কাজে বৃহৎ, বৃহৎ আয়োজন, এটাকে বলে মশা মারতে কামান দেখা। আর হাড় হাওয়াতে মানে হত দরিদ্র বা দরিদ্র অবস্থা। ঠিক আছে, দরিদ্র অবস্থা। ঠিক আছে, এটা বলে হাড় হাওয়াতে বা অভাব। দহরম মহরম মানে হলো সুসম্পর্ক। হ্যাঁ, এটাকে বলো দহরম মহরম। এরপরে দেখো আহ আমরা অবশ্যই তোমার নাম্বার বসিয়ে সমাধান করব। আমরা এটাকে এক পেজে নিয়ে আসি, তা না হলে দেখতে অসুবিধা হবে। ওকে, এবার দেখতে সুবিধা হচ্ছে। দেখো শেষ পর্যন্ত ড্যাশ ভেবে ঠিক করলাম এই ঝুঁকিপূর্ণ চাকরিটা আর করব না। শেষ পর্যন্ত সাত পাঁচ ভেবে, অর্থাৎ 2 হবে, মানে পুরোপুরি ভেবে। ঠিক আছে, পুরোপুরি ভেবে ঠিক করলাম যে এই চাকরিটা আর করবো না। বাবুলের মতো ড্যাশ ছেলে আর দেখিনি, বাবুলের মতো আহ তোমার বক ধার্মিক ছেলে, বক ধার্মিক বলতে ভণ্ড ছেলে। ঠিক আছে, আর দেখিনি। পরীক্ষায় ফেলের কথা শুনে, এটা অবশ্যই ইংরেজিতে নাম্বার লিখতে হবে, আমরা একটু ইংরেজিতে লিখে দেই। 2 লিখতে হবে, এখানে 1 লিখতে হবে। 1 এর পরে পরীক্ষায় ফেল করেছে মহিত, আর অথচ দৌড় দিচ্ছে শিক্ষককে। ড্যাশই হয়, নাচতে না জানলে উঠান বাঁকা হয়, 6 হবে। এরপরে আমি আমার সঙ্গে অযথা, তুমি আমার সঙ্গে অযথা দুর্ব্যবহার করছো কেন? আমি কি তোমার পাকা ধানে মই দিয়েছি নাকি? এটা 4 হবে। ঠিক আছে, পাকা ধানে মই দেওয়া মানে সর্বনাশ করেছি নাকি। এরপরে দেখো আহ এই সামান্য কাজের জন্য এত বেশি লোক লাগিয়েছো, এ দেখছি একেবারে মশামতে কমান দাগা। 8 নম্বর। ঠিক আছে, মশামতে কমান দাগা, এভাবে সলভ করতে হবে এটা। এরপরে আমরা বাক্য রূপান্তরে যাব। বাক্য রূপান্তরের প্রথম আছে কয়জনই বা কঠোর পরিশ্রম করতে পারে। এখানে দেখো এটা কোশ্চেন,
তা কোশ্চেন থেকে এটা, এটা কোশ্চেনটা হলো পজিটিভ, আমাদের নেগেটিভ করতে হবে। অর্থাৎ এখানে কঠোর পরিশ্রম লেখা আছে, তাহলে আমাদের লিখতে হবে কঠোর পরিশ্রম, এর পরেরটুকু লিখতে হবে আর কি। হ্যাঁ, তাহলে কঠোর পরিশ্রম আমরা লিখবো। কঠোর পরিশ্রম সবাই করতে পারে না। ঠিক আছে, আমরা শুধু সবাই করতে পারে না লিখলে হয়ে যাবে, সবাই করতে পারে না। ঠিক আছে, কঠোর পরিশ্রম সবাই করতে পারে না। এরপরে তোমার গানের প্রশংসা তো সকলেই করে, এখানে কোশ্চেন আছে দেখো, এখানে তোমার গানের প্রশংসা কে না করে, কি হবে? তোমার গানের প্রশংসা, তোমার গানের প্রশংসা, এই যেহেতু কোশ্চেন এই জন্য সকলেই থাকলে কে আর না আলাদা, কে না করে। ঠিক আছে, তোমার গানের প্রশংসা কে না করে। এরপরে নেগেটিভে আর কি কোশ্চেনটা, অনিশ বলল আগামী বুধবার মেলা বসবে না। অনিশ বলল আগামী বুধবার মেলা বসবে না, এটা হলো ডাইরেক্ট স্পিচ, আমরা ইনডাইরেক্ট লিখবো। অনিশ বলল যে আগামী বুধবার থাকলে এটা হবে হলো পরের বুধবার। ঠিক আছে, পরের বুধবার, বুধবার মেলা বসবে, বসবে না, মেলা বসবে না, এই পর্যন্ত। এরপর প্রকৃত শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব না। হ্যাঁ, দেখো এখানে আছে, ওটা নেগেটিভ আছে, এখানে জাতির, জাতির লেখা আছে, তাহলে জাতির উন্নতি, জাতির উন্নতি, দেখো প্রকৃত, প্রকৃত শিক্ষা দিয়েই, শিক্ষা দিয়েই সম্ভব, যেহেতু সম্ভব না বলেছে, প্রকৃত শিক্ষা ছাড়া, আমরা শিক্ষা ছাড়ার জায়গায় শিক্ষা দিয়ে পজিটিভই করে দিলাম, ওখানে নেগেটিভে, নেগেটিভ মানে না, আর পজিটিভ হলো নাটা বাদ দিয়ে লিখলেই আমাদের বাক্যটা পজিটিভ হয়ে গেল। অধ্যবসায় ছাড়া তুমি জীবনে সফল হবে না, এটাও নেগেটিভ করতে হবে, পজিটিভ এই যে হবে, তাহলে অধ্যবসায় দিয়েই তুমি জীবনে সফল হবে। ঠিক আছে, এখানে লিখতে হবে আহ অধ্যবসায় দিয়েই তুমি জীবনে, তুমি জীবনে কি হবে, সফল হবে। এখানে হবে তো আছে, অধ্যবসায় দিয়েই তুমি জীবনে সফল হবে। ঠিক আছে, তো আমরা এই পর্যন্তই রাখছি, আমাদের 3 মিনিট সময় আছে, দেখি তারপর ক্লোজ প্যাসেজ কতটুকু করতে পারি 3 মিনিটে। ওকে, বাংলাদেশকে বলা হয় 12 মাসে 13 পার্বণের দেশ। প্রাচীনকালে উৎসবমুখর বাঙালি যেসব প্রগত উৎসব ও পার্বণ পালন করতো, সাম্প্রতিককালে সেসব উৎসব পালনের কারণে দেখো এসেছে, এখানে হবে পরিবর্তন এসেছে। পরিবর্তন আছে কোথায়, দেখো আমরা 1 পেজে নিয়ে যাই এটা, তাহলে দেখতে সুবিধা হবে। এটা যেহেতু অনেকবার ডিসকাশন করা, এই জন্য আমাদের সব হয়তো মাথায় থাকতে পারে, কিন্তু এরপর থেকে আমরা এগুলো চেঞ্জ করে দেবো। আর নতুন যখন শুরু হবে, নতুন মক যখন শুরু হবে, নিউ মক অর্থাৎ তৈরি করা মক, তখন এগুলো আর একটু কঠিন হবে। হ্যাঁ, তো দেখো এখন সবটাই দেখা যাচ্ছে স্ক্রিনে, তাহলে এখানে হবে হলো পরিবর্তন, কারণে পরিবর্তন এসেছে। ঠিক আছে, পরি, পরি, আমরা ওয়ার্ড লিখে দেবো, পরিবর্তন এসেছে। এবং পরিবর্তনের পাশে আমরা অবশ্যই তোমার এই নাম্বারটা লিখে দিব। ঠিক আছে, কত নম্বরে পরিবর্তনটা লিখলাম, এই 16, পেন্সিল দিয়ে লিখবো, পরে আবার মুছে দিব। ঠিক আছে, পরিবর্তন এসেছে। যেসব, যেমন প্রাচীন উৎসব মানে আড়ম্বরহীন হলো, মানে মানে সাধারণ হলেও চৈত্র সংক্রান্তি দিনে, মানে চৈত্রের শেষ দিনে ঘরে ঘরে এ উৎসব, দেখো এ উৎসব উদযাপিত হতো, উদযাপিত, এখানে উদযাপিত আছে, উদযাপিত, উদযাপিত, উদযাপিত হতো। এটা হলো আমরা 17 লিখেছি, এই নাম্বারটা বসাই দিতে হবে। কিন্তু গ্রামীণ জীবনে এখন এভাবে আর এই উৎসব চোখে পড়ে না। আগের দিনে বাংলা, এটা নববর্ষ হবে, বাংলা কি হবে, নববর্ষ, বাংলা নববর্ষ, বাংলা নববর্ষ। তাহলে আমরা 18-তে নববর্ষ লিখলাম। অগ্রহায়ণ মাসে পালিত হতো, অগ্রহায়ণ ফসল কাটার মাস, তাই তখন, দেখো তাই তখন নবান্নের মধ্য দিয়ে, নবান্নের, নবান্নের, নবান্নের আমরা লিখলাম 1900, তাই তখন নবান্নের মধ্য দিয়ে, এই নবান্নের শব্দটা আছে হলো এখানে, তাই তখন নবান্নের মধ্য দিয়ে এই উৎসব পালন করা হতো। এ ছিল কৃষকের ফসল ঘরে ওঠার জন্য সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা প্রকাশ, কৃতজ্ঞতা, হ্যাঁ, কৃতজ্ঞতা প্রকাশ, কৃতজ্ঞতা প্রকাশ।
কৃতজ্ঞতা আমরা লিখলাম হলো 20-তে। আহ কৃতজ্ঞতা প্রকাশ সম্প্রতি বাংলাদেশের উৎসবগুলোতে ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তা ও সংস্কৃতির সঙ্গে সংস্কৃতি সংস্কৃতির সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়েছে। সংস্কৃতির হলো আমরা 21-এ বসালাম। তো তোমরা যখন নতুন সলভ করবে তখন অবশ্যই বারবার বাক্যটা পড়ে অর্থটা অনুধাবন করার চেষ্টা করবে, তাহলে শব্দ সহজেই চলে আসবে। যুক্ত হয়েছে আধুনিক জীবনবোধ, এখানে হবে আধুনিক, হ্যাঁ, আধুনিক জীবনবোধ। আধুনিক জীবনবোধ একটা শব্দ যদিও, আধুনিক জীবনবোধ। এরপরে দেখো, এখানে হলো জীবনবোধ তো আছে, তাহলে আধুনিক হবে। তাহলে 22-তে হলো আধুনিক, হ্যাঁ, আধুনিক জীবনবোধ। উৎসবপ্রিয় বাঙালি জাতি তার সংস্কৃতি ঐতিহ্যকে নানা উৎসব ও পার্বণের মাধ্যমে প্রাণবন্ত করে রেখেছে। প্রাণবন্ত মানে সতেজ সজীব করে রেখেছে, প্রাণবন্ত করে রেখেছে।